নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ শুরু করছি তারই লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত। উপন্যাসটি অতি দীর্ঘ হওয়ায় এটিকে অনেকগুলি পর্বে ভাগ করা হয়েছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তাহলে শুরু করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত। আজকের প্রথম পর্ব। দুপুর প্রায় গড়াইয়া গিয়াছে। রায়চৌধুরীদের বাড়ির বড় ফটকে রবিবাসরীয় ভিখারিদের ভিড় এখনো ভাঙে নাই। বীরু মুহুরির ওপর ভিখারির চাউল দিবার ভার আছে, কিন্তু ভিখারিদের মধ্যে পর্যন্ত অনেকে সন্দেহ করে যে জমাদার শম্ভুনাথ সিংহের সঙ্গে যোগসাজশের ফলে তাহারা ন্যায্য প্রাপ্য হইতে প্রতিবারই বঞ্চিত হইতেছে। ইহা লইয়া তাহাদের ঝগড়াদ্বন্দ্ব কোনো কালেই মেটে নাই। শেষ পর্যন্ত দারোয়ানেরা রাগিয়া উঠে রামনি হৌরা সিং দু চারজনকে গলা ধাক্কা দিতে যায়। তখন হয় বুড়ো খাজাঞ্চি মহাশয় নয়তো গিরিশ গোমস্তা আসিয়া ব্যাপারটা মিটাইয়া দেয়। প্রায় কোনো রবিবারই ভিখারি বিদায় ব্যাপারটা বিনা গোলমালে নিষ্পন্ন হয় না। রান্না বাড়িতে কি একটা লইয়া এতক্ষণ রাঁধুনিদের মধ্যে বচসা চলিতেছিল। রাঁধুনি বামনি মোক্ষদা থালায় নিজের ভাত সাজাইয়া লইয়া রণে ভঙ্গ দিয়া সরিয়া পড়াতে সেখানকার গোলমালও একটু কমিল। রাঁধুনিদের মধ্যে সর্বজয়ার বয়স অপেক্ষাকৃত কম। বড় লোকের বাড়ি, শহর বাজার জায়গা, পাড়া গিয়ে মেয়ে বলিয়া ইহাদের এসব কথাবার্তায় সে বড় একটা থাকে না। তবুও মোক্ষদা বামনি তাহাকে মধ্যস্থ মানিয়া সদু ঝিয়ের কি অবিচারের কথা সবিস্তারে বর্ণনা করিতেছিল। যখন যে দলে থাকে তখন সে দলের মন জোগাইয়া কথা বলাটা সর্বজয়ার একটা অভ্যাস। এজন্য তাহার উপর কাহারও রাগ নাই। মোক্ষদা সরিয়া পড়ার পর সর্বজয়াও নিজের ভাত বাড়িয়া লইয়া তাহার থাকিবার ছোট ঘরটাতে ফিরিল। এই বাড়িতে প্রথম আসিয়া বছর দুই ঠাকুর দালানের পাশের যে ঘরটাতে সে থাকিত, এই ঘরটা সেটা নয়। তাহারই সামনাসামনি পশ্চিমের বারান্দার কোণের ঘরটাতে সে এখন থাকে। সেই রকমই অন্ধকার, সেই ধরনেরই স্যাঁতস্যাঁতে মেজে। তবে সে ঘরটার মতো ইহার পাশে আস্তাবল নাই, এই একটু সুবিধার কথা। সর্বজয়া তখনও ভালো করিয়া ভাতের থালা ঘরের মেঝেতে নামায় নাই। এমন সময় সদুঝি অগ্নিমূর্তি হইয়া ঘরের মধ্যে ঢুকিল। বলি, মুখী বামনি কি পরিচয় দিচ্ছিল তোমার কাছে শুনি? বদমাইশ মাগি কোথাকার! আমার নামে যখন তখন যাত্রার কাছে লাগিয়ে করবে কি জিজ্ঞেস করি। বলে দেয় যেন বড় বৌরানির কাছে, যায় যেন বলতে। তুমিও দেখে নিও, বলে দিচ্ছি বাছা। আমি যদি গিন্নিমার কাছে বলে ওকে এ বাড়ি থেকে না তাড়াই, তবে আমি রামনিধিবরের মেয়ে নই নই নই, এই তোমায় বলে দিলুম। সর্বজয়া হাসি মুখে বলিল, না সদুমাসি, সে বললেই অমনি আমি শুনবো কেন? তাছাড়া ওর স্বভাব তো জানো, ওই রকম। ওর মনে কোনো রাগ নেই, মুখে হাউ হাউ করে বকে, এমন তো কিছু বলেও নি। আর তাছাড়া আমি আজ 2 মাস 10 মাস তো নয়, তোমায় দেখছি আজ 3 বছর। বললেই কি আর আমি শুনি? 3 বছর এ বাড়িতে ঢুকিছি, কই তোমার নামে? সদুঝি একটু নরম হইয়া বলিল, অপু কোথায়? দেখছি নে, আজ তো রবিবার, স্কুল তো আজ বন্ধ। সর্বজয়া প্রতিদিন রান্নাঘরের কাজ সারিয়া আসিয়া তবে স্নান করে। তেলের বাটিতে বোতল হইতে নারিকেল তৈল ঢালিতে ঢালিতে বলিল, কোথায় বেরিয়েছে? ওই শেঠেদের বাড়ির পাশে কোন এক বন্ধুর বাড়ি, সেখানে ছুটির দিন যায় বেড়াতে। তাই বুঝি বেরিয়েছে? ছেলে তো নয়, একটা পাগল। দুপুর রোদ্দুর রোজ মাথার ওপর দিয়ে যাওয়া চাই তার। দাঁড়িয়ে কেন, বসো না মাসি। সদু বলিল,
না, তুমি খাও, আর বসবো না। ভাবলুম যাই, কথাটা গিয়ে শুনে আসি, তাই এলুম। বলো বেলা মুখী বামনিকে একটু বুঝিয়ে দিও। খোকাবাবুর ভাতে সেই দইয়ের হাঁড়ি বই করা মনে নেই বুঝি? সদুর পেটে অনেক কথা আছে, বুঝলে? দেখতেই ভালো মানুষটি, বলো বুঝিয়ে। সদুঝি চলিয়া গেলে সর্বজয়া তেল মাখিতে বসিল। একটু পরে দোরের কাছে পায়ের শব্দে মুখ তুলিয়া চাহিয়া দেখিয়া বলিল, ও রোদ্দুরে ঘুরে তোর মুখ যে একেবারে রাঙা হয়ে গিয়েছে। বস বস, আয়। ও মা, আমার কি হবে? অপু ঘরের ভিতর ঢুকিয়া একেবারে সোজা বিছানায় গিয়া একটা বালিশ টানিয়া শুইয়া পড়িল। হাত পাখাখানা সজোরে নাড়িয়া মিনিটখানেক বাতাস খাইয়া লইয়া মায়ের দিকে চাহিয়া বলিল, এখনো নাওনি? বেলা তো 2টো। সর্বজয়া বলিল, ভাত খাবি 2টো? অপু ঘাড় নাড়িয়া বলিল, না। খা না 2টোখানি। ভালো ছানার ডালনা আছে, সকালে শুধু তো ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে গিয়েছিস, খিদে পেয়েছে আবার এতক্ষণ। অপু বলিল, দেখি কেমন। পরে সে বিছানা হইতে উঠে আসিয়া মেঝেতে ভাতের থালার ঢাকনি উঠাইতে গেল। সর্বজয়া বলিল, ছুস নে, থাক এখন, নে এসে দেখাচ্ছি। অপু হাসিয়া বলিল, ছুস নে কেন? কেন, আমি বুঝি মুচি? ব্রাহ্মণকে বুঝি অমনি বলতে আছে, পাপ হয় না? যা হয় হবে, ভারী আমার বামুন। সন্ধে নেই, আন্নিক নেই, বাজবিচের জ্ঞান নেই, এটো জ্ঞান নেই, ভারী আমার। খানিকটা পরে সর্বজয়া স্নান সারিয়া আসিয়া ছেলেকে বলিল, আমার পাতে বসিস এখন। অপু মুখে হাসি টিপিয়া বলিল, আমি কারুর পাতে বসছি নে, ব্রাহ্মণের খেতে নেই কারুর এটো। সর্বজয়া খাইতে বসিলে অপু মায়ের মুখের দিকে চাহিয়া সুর নিচু করিয়া বলিল, আজ এক জায়গায় একটা চাকরির কথা বলেছে মা একজন। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গাড়ি যখন এসে লাগবে, লোকেদের কাছে নতুন পাজি বিক্রি করতে হবে। 5 টাকা মাইনে আর জল খাবার। স্কুলে পড়তে পড়তেও হবে, একজন বলছিল। ছেলে যে চাকুরির কথা একে ওকে জিজ্ঞাসা করিয়া বেড়ায়, সর্বজয়া একথা জানে। চাকুরি হইলে সে মন্দ কথা নয়, কিন্তু অপুর মুখে চাকুরির কথা তাহার মোটেই ভালো লাগে না। সে তো এমন কিছু বড় হয় নাই। তাহা ছাড়া রৌদ্র আছে, বৃষ্টি আছে, শহর বাজার জায়গা, পথে ঘাটে গাড়ি ঘোড়া, কত বিপদ। অত বিপদের মুখে ছেলেকে ছাড়িয়া দিতে সে রাজি নয়। সর্বজয়া কথাটা তেমন গায়ে মাখিল না। ছেলেকে বলিল, আয় বস পাতে, হয়েছে আমার, আয়। অপু খাইতে বসিয়া বলিল, বেশ ভালো হয় না মা? 5 টাকা করে মাইনে, তুমি জমিও, তারপর মাইনে বাড়াবে বলেছে। আমার বন্ধু সতীনদের বাড়ির পাশে খোলার ঘর ভাড়া আছে, 2 টাকা মাসে, সেখানে আমরা যাব। এদের বাড়ি তোমার যা খাটুনি, স্কুল থেকে অমনি চলে যাব স্টেশনে, খাবার সেখানেই খাবো, কেমন তো? সর্বজয়া বলিল, রুটি করে দেব, বেঁধে নিয়ে যাস। দিন 10 কাটিয়া গেল, আর কোনো কথাবার্তা কোনো পক্ষেই উঠিল না। তারপর বড়বাবু হঠাৎ অসুস্থ হইয়া পড়িলেন এবং অত্যন্ত সঙ্গীন ও সংকটাপন্ন অবস্থার ভিতর দিয়া তাহার দিন 15 কাটিল। বাড়িতে সকলের মুখে, ঝি চাকর দারোয়ানদের মুখে বড়বাবুর অসুখের বিভিন্ন অবস্থার কথা ছাড়া আর অন্য কথা নাই। বড়বাবু সামলাইয়া উঠিবার দিন কয়েক পর একদিন অপু আসিয়া হাসি হাসি মুখে মাকে বলিল, আজ মা বুঝলে, একটা ঘুড়ির দোকানে বলেছে যদি আমি বসে বসে ঘুড়ি জুড়ে দিই আঠা দিয়ে, তারা 7 টাকা করে মাইনে আর রোজ 2খানা করে ঘুড়ি দেবে। মস্ত ঘুড়ির দোকান, ঘুড়ি তৈরি করে কলকাতায় চালান দেয়, সোমবারে যেতে বলেছে। এ আশার দৃষ্টি, এ হাসি, এসব জিনিস সর্বজয়ার অপরিচিত নয়। দেশের নিশ্চিন্দিপুরের ভিটাতে থাকিতে কতদিন, দীর্ঘ 15-16 বৎসর ধরিয়া মাঝে মাঝে কতবার স্বামীর মুখে এই ধরনের কথা সে শুনিয়াছে। এই সুর, এই কথার ভঙ্গি সে চেনে। এইবার একটা কিছু লাগিয়া যাইবে, এইবার ঘটিল, অল্পই দেরি।
নিশ্চিন্দিপুরের যথাসর্বস্ব বিক্রয় করিয়া পথে বাহির হওয়ার মূলেও সেই সুরেরই মোহ। 4 বৎসর এখনো পূর্ণ হয় নাই, এই দশা ইহার মধ্যে। কিন্তু সর্বজয়া চিনিয়াও চিনিল না। আজ বহুদিন ধরিয়া তাহার নিজের গৃহ বলিয়া কিছু নাই, অথচ নারীর অন্তর্নিহিত নির্বাধিবার পিপাসাটুকু ভিতরে ভিতরে তাহাকে বড় পীড়া দেয়। অবলম্বন যতই তুচ্ছ ও ক্ষণভঙ্গুর হোক, মন তাহাই আঁকড়াইয়া ধরিতে ছুটিয়া যায়, নিজেকে ভুলাইতে চেষ্টা করে। তাহা ছাড়া পুত্রের অনভিজ্ঞ মনের তরুণ উল্লাসকে পরিণত বয়সের অভিজ্ঞতার চাপে শ্বাসরোধ করিয়া মারিতে মায়াও হয়। সে বলিল, তা যাস না সোমবারে? বেশ তো, দেখে আসিস। হ্যাঁ, শুনিসনি মেজ বৌরানী যে শিগগির আসছেন? আজ শুনছিলাম রান্নাবাড়িতে। অপুর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কবে মা, কবে? এই মাসের মধ্যেই আসবেন। বড়বাবুর শরীর খারাপ, কাজ টাজ দেখতে পারেন না, তাই মেজবাবু এসে থাকবেন দিন কতক। লীলা আসিবে কি না একথা 2-2বার মাকে বলি বলি করিয়াও কি জানি কেন সে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করিতে পারিল না। বাহিরে যাইতে যাইতে মনে মনে ভাবিল, তাদের বাড়ির সবাই আসছে, মা বাবা আসছে, আর সে কি সেখানে পড়ে থাকবে? সেও আসবে, ঠিক আসবে। পরদিন সে স্কুল হইতে ফিরিয়া তাহাদের ঘরটাতে ঢুকিতেই তাহার মা বলিল, অপু, আগে খাবার খেয়ে নে, আজ একখানা চিঠি এসেছে, দেখাচ্ছি। অপু বিস্মিত মুখে বলিল, চিঠি? কোথায়? কে দিয়েছ মা? কাশীতে তাহার বাবার মৃত্যুর পর হইতে এ পর্যন্ত আজ 2.5 বৎসরের ওপর এ বাড়িতে তাহারা আসিয়াছে। কই, কেহ তো একখানা পোস্ট কার্ডে একছত্র লিখিয়া তাহাদের খোঁজ করে নাই। লোকের যে পত্র আসে একথা তাহারা তো ভুলিয়াই গিয়াছে। সে বলিল, কই দেখি। পত্র, তা আবার খামে, খামটার উপরে মায়ের নাম লেখা। সে তাড়াতাড়ি পত্রখানা খাম হইতে বাহির করিয়া অধীর আগ্রহের সহিত সেখানাকে পড়িতে লাগিল। পড়া শেষ করিয়া বুঝিতে না পারার দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া বলিল, ভবতারণ চক্রবর্তী কে মা? পরে পত্রের উপরকার ঠিকানাটা আরেকবার দেখিয়া বলিল, কাশী থেকে লিখেছে। সর্বজয়া বলিল, তুই তো ওকে নিশ্চিন্দিপুরে দেখেছিস? সেই সেবার গেলেন, দুর্গাকে পুতুলের বাক্স কিনে দিয়ে গেলেন। তুই তখন 7 বছরের, মনে নেই তোর? 3 দিন ছিলেন আমাদের বাড়ি। জানি মা, দিদি বলতো তোমার জ্যাঠামশাই হন না? তাই এতদিন তো আর কোনো আপন নয়, দূর সম্পর্কের। জ্যাঠামশাই তো দেশে বড় একটা থাকতেন না, কাশী গয়া ঠাকুর দেবতার জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন, এখনও বেড়ান। ওদের দেশ হচ্ছে মনসাপোতা, আরংঘাটার কাছে। সেখান থেকে ক্রোশ 2। সেবার আরংঘাটায় যুগল দেখতে গিয়ে ওদের বাড়ি গিয়েছিলাম 2 দিন। বাড়িতে মেয়ে জামাই থাকতো। সেই মেয়ে জামাই তো লিখেছেন মারা গিয়েছে, ছেলেপিলে কারুর নেই। অপু বলিল, হ্যাঁ তাই তো লিখেছেন। নিশ্চিন্দিপুরে গিয়ে আমাদের খোঁজ করেছেন, সেখানে শুনেছেন কাশী গিয়েছি। তারপর কাশীতে গিয়ে আমাদের সব খবর জেনেছেন। এখানকার ঠিকানা নিয়েছেন বোধহয় রামকৃষ্ণ মিশন থেকে। সর্বজয়া হাসিয়া বলিল, আমি দুপুরবেলা খেয়ে একটু বলি গড়াই, কেমিজি বললে তোমার একখানা চিঠি আছে। হাতে নিয়ে দেখি আমার নাম। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর খুলে পড়ে দেখি এই নিতে আসবেন লিখেছেন শিগগির। দেখ দেখি কবে আসছেন, লেখা আছে কিছু? অপু বলিল, বেশ হয় না মা, এদের এখানে একদণ্ড ভালো লাগে না। তোমার খাটুনিটা কমে, সেই সকালে উঠে রান্নাবাড়ি ঢোকা, আবার 2-3টে। ব্যাপারটা এখনও সর্বজয়া বিশ্বাস করে নাই। আবার গৃহ মিলিবে, আশ্রয় মিলিবে, নিজের মনোমতো ঘর গড়া চলিবে। বড় লোকের বাড়ির এ রাঁধুনি বৃত্তি, এ ছন্ন ছাড়া জীবনযাত্রায় কি এতদিনে? বিশ্বাস হয় না। অদৃষ্ট তেমন নয় বলিয়া ভয় করে। তাহার পর দুজনে মিলিয়া নানা কথাবার্তা চলিল। জ্যাঠামশাই কী রকম লোক, সেখানে যাওয়া ঘটিলে কেমন হয়,
নানা কথা উঠিবার সময় অপু বলিল, সেটেদের বাড়ির পাশে কাঠগোলায় পুতুল নাচ হবে একটু পরে, দেখে আসবো মা। সকাল সকাল ফিরবি, যেন ফটক বন্ধ করে দেয় না, দেখিস। পথে যাইতে যাইতে খুশিতে তাহার গা কেমন করিতে লাগিল, মন যেন শোলার মতো হালকা। মুক্তি, এতদিন পরে মুক্তি। কিন্তু লীলা যে আসিতেছে। পুতুল নাচের আসরে বসিয়া কেবলই লীলার কথা মনে হইতে লাগিল। লীলা আসিয়া তাহার সহিত মিশিবে তো, হয়তো এখন বড় হইয়াছে, হয়তো আর তাহার সঙ্গে কথা বলিবে না। পুতুল নাচ আরম্ভ হইতে অনেক দেরি হইয়া গেল, না দেখিয়াও সে যাইতে পারিল না। অনেক রাত্রে যখন আসর ভাঙিয়া গেল, তখন তাহার মনে পড়িল এত রাত্রে বাড়ি ঢোকা যাইবে না, ফটক বন্ধ করিয়া দিয়াছে। বড় লোকের বাড়ির দারোয়ানরা কেহ তাহার জন্য গরজ করিয়া ফটক খুলিয়া দিবে না। সঙ্গে সঙ্গে বড় ভয়ও হইল। রাত্রিতে এরকম একা সে বাড়ির বাহিরে কাটায় নাই। কোথায় এখন সে থাকে? মাই বা কি বলিবে? আসরের সব লোক চলিয়া গেল। আসরের কোণে একটা পান লেমনেডের দোকানে তখনও বেচাকেনা চলিতেছে। সেখানে একটা কাঠের বাক্সের ওপর সে চুপ করিয়া বসিয়া রহিল। তারপর কখন যে ঘুমাইয়া পড়িয়াছে জানে না। ঘুম ভাঙিয়া দেখিল ভোর হইয়া গিয়াছে, পথে লোক চলাচল আরম্ভ হইয়াছে। সে একটু বেলা করিয়া বাড়ি ফিরিল। ফটকের কাছে বাড়ির গাড়ি দুইখানি তৈয়ার হইয়া দাঁড়াইয়া আছে। দেউড়িতে ঢুকিয়া খানিকটা আসিয়া দেখিল বাড়ির ৩-৪ জন ছেলে সাজিয়া গুজিয়া কোথায় চলিয়াছে। নিজেদের ঘরের সামনে নিস্তারিণী ঝিকে পাইয়া জিজ্ঞাসা করিল, মাসিমা, এত সকালে গাড়ি যাচ্ছে কোথায়? মেজবাবুরা কি আজকে আসবেন? নিস্তারিণী বলিল, তাই তো শুনছি, কাল চিঠি এসেছে, শুধু মেজবাবু আর বৌরানী আসবেন, লীলা দিদিমণি এখন আসবে না, স্কুলের এক্সামিন, সেই বড়দিনের সময় তবে আসবে। গিন্নিমা বলছিলেন বিকেলে। অপুর মনটা এক মুহূর্তে দমিয়া গেল। লীলা আসিবে না। বড়দিনের ছুটিতে আসিলেই বা কি, সে তো তাহার আগে এখান হইতে চলিয়া যাইবে। যাইবার আগে একবার দেখা হইয়া যাইত এই সময় আসিলে। কতদিন সে আসে নাই। তাহার মা বলিল, বেশ ছেলে তো, কোথায় ছিলি রাত্রিরে? আমার ভেবে সারা রাত চোখের পাতা বোঝেনি কাল। অপু বলিল, রাত বেশি হয়ে গেল, ফটক বন্ধ করে দেবে জানি, তাই আমার এক বন্ধু ছিল আমার সঙ্গে পড়ে, তাদেরই বাড়িতে। পরে হাসিয়া ফেলিয়া বলিল, না মা, সেখানে পানের দোকানে একটা কেরোসিন কাঠের বাক্স পড়েছিল, তার ওপর শুয়ে। সর্বজয়া বলিল, ও মা, আমার কি হবে? এই সারা রাত ঠান্ডায় সেখানে, লক্ষ্মী ছাড়া ছেলে। যেও তুমি ফের কোনো দিন সন্ধ্যের পর কোথাও, তোমার বড় ইয়ে হয়েছে না? অপু হাসিয়া বলিল, তা আমি কি করে ঢুকবো বলো না, ফটক ভেঙে ঢুকবো? রাগটা একটু কমিয়া আসিলে সর্বজয়া বলিল, তারপর জ্যাঠামশাই তো কাল এসেছেন, তুই বেরিয়ে গেলে একটু পরেই এলেন, তোর খোঁজ করলেন, আজ ওবেলা আবার আসবেন। বললেন এখানে কোথায় তার জানাশুনো লোক আছে, তাদের বাড়ি থাকবেন, এদের বাড়ি থাকবার অসুবিধে, পরশু নিয়ে যেতে চাচ্ছেন। অপু বলিল, সত্যি? কি কি বলো না মা, কী সব কথা হলো? আগ্রহে অপু মায়ের পাশে চৌকির ধারে বসিয়া পড়িয়া মায়ের মুখের দিকে চাহিল। দুজনের অনেক কথাবার্তা হইল। জ্যাঠামশাই বলিয়াছেন তাহার আর কেহ নাই, ইহাদেরই ওপর সব ভার দিয়া তিনি কাশী যাইবেন। অনেক দিন পরে সংসার পাতিবার আশায় সর্বজয়া আনন্দে উৎফুল্ল। ইহাদের বাড়ি হইতে নানা টুকটাক গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিস নানা সময় সংগ্রহ করিয়া সযত্নে রাখিয়া দিয়াছে। একটা বড় টিনের টেমি দেখাইয়া বলিল, সেখানে রান্নাঘরে জ্বালবো, কত বড় লম্পটা দেখেছিস, 2 পয়সার তেল ধরে। দুপুরের পর সে মায়ের পাতে ভাত খাইতে বসিয়াছে। এমন সময় দুয়ারের সামনে কাহার ছায়া পড়িল। চাহিয়া দেখিয়া সে ভাতের গ্রাস আর মুখে তুলিতে পারিল না। লীলা। পরক্ষণেই লীলা হাসি মুখে ঘরে ঢুকিল, কিন্তু অপুর দিকে চাহিয়া
সে যেন একটু অবাক হইয়া গেল। অপুকে যেন আর চেনা যায় না। সে তো দেখিতে বরাবরই সুন্দর, কিন্তু এই 1.5 বৎসরে কি হইয়া উঠিয়াছে সে! কি গায়ের রং, কি মুখে শ্রী, কি সুন্দর স্বপ্নমাখা চোখ দুটি! লীলার যেন একটু লজ্জা হইল। বলিল, আগের যে মাথাতে কত বড় হয়ে গিয়েছে ও! লীলার সম্বন্ধেও অপুর ঠিক সেই কথাই মনে হইল। এ যেন সে লীলা নয়, যাহার সঙ্গে সে 1.5 বৎসর পূর্বে অবাধে মিলিয়া মিশিয়া কত গল্প খেলা করিয়াছে। তাহার তো মনে হয় না লীলার মতো সুন্দরী মেয়ে সে কোথাও দেখিয়াছে, রানুদিও নয়। খানিকক্ষণ সে যেন চোখ ফিরাইতে পারিল না। দুজনেই যেন একটু সংকোচ বোধ করিতে লাগিল। অপু বলিল, তুমি কি করে এলে? আমি আজ সকালেও জিজ্ঞেস করেছি, নিস্তারিণী মাসি বললে তুমি আসবে না, এখন স্কুলের ছুটি নেই, সেই বড়দিনের সময় নাকি আসবে। লীলা বলিল, আমার কথা তোমার মনে ছিল? না, তা কেন? তারপর এতদিন পরে বুঝি? বেশ, একেবারে ডুমুরের ফুল। ডুমুরের ফুল আমি না তুমি? খোকামনির ভাতের সময় তোমাকে যাওয়ার জন্য চিঠি লেখালাম ঠাকুর মায়ের কাছে, এ বাড়ির সবাই গেল, যাওনি কেন? অপু এসব কথা কিছু জানে না, তাহাকে কেহ বলে নাই। জিজ্ঞাসা করিল, খোকামনিকে? লীলা বলিল, বাহ, আমার ভাই, জানো না, এই 1 বছরের হলো। লীলার জন্য অপুর মনে একটু দুঃখ হইল। লীলা জানে না, যাহাকে সে এত আগ্রহ করিয়া ভাইয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ করিয়াছিল, এ বাড়িতে তাহার স্থান কোথায় বা অবস্থা কি। সে বলিল, 1.5 বছর আসনি না? পড়ছ কোন ক্লাসে? লীলা তক্তপোষের কোণে বসিয়া পড়িল। বলিল, আমি আমার কথা কিছু বলবো না, আগে আগে তোমার কথা বলো। তোমার মা ভালো আছেন? তুমিও তো পড়ো না? আমি এবারে মাইনর ক্লাসে উঠব। পরে একটু গর্বিত মুখে বলিল, আর বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠেছি, প্রাইজ দিয়েছে। লীলা অপুর দিকে চাহিল। বেলা 3টার কম নয়। এত বেলায় সে খাইতে বসিয়াছে। বিস্ময়ের সুরে বলিল, এখন খেতে বসেছ এত বেলায়? অপুর লজ্জা হইল। সে সকালে সরকারদের ঘরে বসিয়া খাইয়া স্কুলে যায়, শুধু ডাল ভাত, তাও শ্রীকণ্ঠ ঠাকুর বেগার শোধভাবে দিয়া যায়। খাইয়া পেট ভরে না, স্কুলেই ক্ষুধা পায়। সেখান হইতে ফিরিয়া মায়ের পাতে ভাত ঢাকা থাকে, বৈকালে তাহাই খায়। আজ ছুটির দিন বলিয়া সকালেই মায়ের পাতে খাইতে বসিয়াছে। অপু ভালো করিয়া উত্তর দিতে পারিল না বটে, কিন্তু লীলা ব্যাপারটা কতক না বুঝিল এমন নহে। ঘরের হীন আসবাবপত্র, অপুর হীন বেশ, অবেলায় নিরুপকরণ 2টি ভাত সাগ্রহে খাওয়া। লীলার কেমন যেন মনে বড় বিধিল। সে কোনো কথা বলিল না। অপু বলিল, তোমার সব বই এনেছো এখানে? দেখাতে হবে আমাকে। ভালো গল্প কি ছবির বই নেই? লীলা বলিল, তোমার জন্য কিনে এনেছি আসবার সময়। তুমি গল্পের বই ভালোবাসো বলে একখানা সাগরের কথা এনেছি, আরও 2-3খানা এনেছি, আনছি, তুমি খেয়ে ওঠো। অপুর খাওয়া প্রায় শেষ হইয়াছিল। খুশিতে বাকিটা কোনো রকমে শেষ করিয়া উঠিয়া পড়িল। লীলা লক্ষ্য করিয়া দেখিল, সে পাতের সবটা এমন করিয়া খাইয়াছে, পাতে একটা দানাও পড়িয়া নাই। সঙ্গে সঙ্গে তাহার উপর লীলার কেমন একটা অপূর্ব মনের ভাব হইল। সে ধরনের অনুভূতি লীলার জীবনে এই প্রথম। আর কাহারও সম্পর্কে সে ধরনের কিছু তো কখনো হয় নাই। একটু পরে লীলা অনেক বই আনিল। অপুর মনে হইল, লীলা কেমন করিয়া তাহার মনের কথাটি জানিয়া সে যাহা পড়িতে জানিতে ভালোবাসে সেই ধরনের বইগুলি আনিয়াছে। সাগরের কথা বইখানাতে অদ্ভুত অদ্ভুত গল্প। সাগরের তলায় বড় বড় পাহাড় আছে, আগ্নেয়গিরি আছে, প্রবাল নামক এক প্রকার প্রাণী আছে, দেখিতে গাছপালার মতো। কোথায় এক মহাদেশ নাকি সমুদ্রের গর্ভে ডুবিয়া আছে, এই সব।
লীলা একখানা পুরাতন খাতা দেখাইল। তাহার ঝোঁক ছবি আঁকিবার দিকে। বলিল, সেই তোমায় একবার ফুল গাছেকে দেখতে দিলাম, মনে আছে? তারপর কত এঁকেছি, দেখবে? অপুর মনে হইল লীলার হাতের আঁকা আগের চেয়ে এখন ভালো হইয়াছে। সে নিজে একটা রেখা কখনো সোজা করিয়া টানিতে পারে না। ড্রয়িংগুলি দেখিতে দেখিতে লীলার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, বেশ এঁকেছ তো? তোমাদের স্কুলে করায় না এমনি আঁকো? এতক্ষণ পরে অপুর মনে পড়িল লীলা কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে। সে কথা কিছুই জিজ্ঞাসা করা হয় নাই। বলিল, তোমাদের কি স্কুল? এবার কোন ক্লাসে পড়ছো? এবার মাইনর 2nd ক্লাসে উঠেছি। গিরীন্দ্র মোহিনী গার্লস স্কুল, আমাদের বাড়ির পাশেই। অপু বলিল, জিজ্ঞেস করব? লীলা হাসি মুখে ঘাড় নাড়িয়া চুপ করিয়া রহিল। অপু বলিল, আচ্ছা বলো, চট্টগ্রাম কর্ণফুলীর মোহনায় কি ইংরেজি হবে? লীলা ভাবিয়া বলিল, চিটাগং ইজ অন দি মাউথ অব দি কর্ণফুলী। অপু বলিল, কজন মাস্টার তোমাদের সেখানে? 8 জন। হেডমিস্ট্রেস এন্ট্রান্স পাস, আমাদের গ্রামার পড়ান। পরে সে বলিল, মার সঙ্গে দেখা করবে না? এখন যাব না একটু পরে যাব? বিকেলে যাব এখন, সেই ভালো। তাহার পরে সে একটু থামিয়া বলিল, তুমি শোনোনি লীলা, আমরা যে এখান থেকে চলে যাচ্ছি? লীলা আশ্চর্য হইয়া অপুর দিকে চাহিল। বলিল, কোথায়? আমার এক দাদামশাই আছেন, তিনি এতদিন পরে আমাদের খোঁজ পেয়ে তাদের দেশের বাড়িতে নিয়ে যেতে এসেছেন। অপু সংক্ষেপে সব বলিল। লীলা বলিয়া উঠিল, চলে যাবে বারে? হয়তো সে কি আপত্তি করিতে যাইতেছিল, কিন্তু পরক্ষণেই বুঝিল যাওয়া না যাওয়ার ওপর অপুর তো কোনো হাত নাই, কোনো কথাই এক্ষেত্রে বলা চলিতে পারে না। খানিকক্ষণ কেহই কথা বলিল না। লীলা বলিল, তুমি বেশ এখানে থেকে স্কুলে পড়ো না কেন? সেখানে কি স্কুল আছে? পড়বে কোথায়? সে তো পাড়াগা। আমি থাকতে পারি, কিন্তু মা তো আমায় এখানে রেখে থাকতে পারবে না। নইলে আর কি, না হয় এক কাজ করো না কেন, কলকাতায় আমাদের বাড়ি থেকে পড়বে। আমি মাকে বলবো অপূর্ব আমাদের বাড়িতে থাকবে। বেশ সুবিধে, আমাদের বাড়ির সামনে আজকাল ইলেকট্রিক ট্রাম হয়েছে, ইঞ্জিনও নেই, ঘোড়াও নেই, এমনি চলে। তারের মধ্যে বিদ্যুৎ পোড়া আছে, তাতে চলে। কীরকম গাড়ি? তারের ওপর দিয়ে চলে। একটা ডান্ডা আছে, তারে ঠেকে থাকে, তাতেই চলে। কলকাতা গেলে দেখবে এখন 6-7 বছর হলো ইলেকট্রিক ট্রাম হয়েছে, আগে ঘোড়ায় টানত। আরও অনেকক্ষণ দুজনের কথাবার্তা চলিল। বৈকালে সর্বজয়ার জ্যাঠামশায় ভবতারণ চক্রবর্তী আসিলেন। অপুকে কাছে ডাকিয়া জিজ্ঞাসাবাদ করিলেন। ঠিক করিলেন 2 দিন পরে বুধবারের দিন লইয়া যাইবেন। অপু 2-1বার ভাবিল লীলার প্রস্তাবটা একবার মায়ের কাছে তোলে, কিন্তু শেষ পর্যন্ত কথাটা আর কার্যে পরিণত হইল না। সকালের রৌদ্র ফুটে উঠিবার সঙ্গে সঙ্গেই উলা স্টেশনে গাড়ি আসিয়া দাঁড়াইল। এখান হইতেই মনসাপোতা যাইবার সুবিধা। ভবতারণ চক্রবর্তী পূর্ব হইতেই পত্র দিয়া গরুর গাড়ির ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। কাল রাত্রে একটু কষ্ট হইয়াছিল। এক্সপ্রেস ট্রেনখানা দেরিতে পৌঁছানোর জন্য ব্যান্ডেল হইতে নৈহাটির গাড়িখানা পাওয়া যায় নাই। ফলে বেশি রাত্রে নৈহাটিতে আসিয়া অনেকক্ষণ বসিয়া থাকিতে হইয়াছিল। সারা রাত্রি জাগরণের ফলে অপু কখন ঘুমাইয়া পড়িয়াছিল সে জানে না। চক্রবর্তী মহাশয়ের ডাকে উঠিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিল একটা স্টেশনের প্ল্যাটফর্মে গাড়ি লাগিয়াছে, সেখানেই তাদের নামিতে হইবে। কুলিরা ইতিমধ্যে তাহাদের কিছু জিনিসপত্র নামাইয়াছে। গরুর গাড়িতে উঠিয়া চক্রবর্তী মহাশয় অনবরত তামাক টানিতে লাগিলেন। বয়স 70-এর কাছাকাছি হইবে। একহারা পাতলা চেহারা, মুখে দাড়ি গোপ নাই, মাথার চুল সব পাকা। বলিলেন,
জয়া, ঘুম পাচ্ছে না তো? সর্বজয়া হাসিয়া বলিল, আমি তো নৈহাটিতে ঘুমিয়ে নিয়েছি 8 ঘন্টা। অপুও ঘুমিয়েছে, আপনারই ঘুম হয়নি। চক্রবর্তী মহাশয় খুব খানিকটা কাশিয়া লইয়া বলিলেন, ওহ, সোজা খোঁজটা করেছি তোদের। 8 বছর বসেকে মেয়েটা গেল মারা। হরিধন তো তার আগেই। এই বয়সে হাত পুড়িয়ে রেঁধেও খেতে হয়েছে, কেউ নেই সংসারে। তাই ভাবলাম, হরিহর বাবাজির তো নিশ্চিন্দিপুর থেকে উঠে যাবার ইচ্ছে ছিল অনেক দিন থেকে। যাই, এখানেই নিয়ে আসি। একটু ধানের জমি আছে, গৃহদেবতার সেবাটাও হবে। গ্রামে ব্রাহ্মণ তেমন নেই, আর আমি তো এখানে থাকবো না। আমি একটু কিছু ঠিক করে দিয়েই কাশী চলে যাব। একরকম করে হরিহর নেবেন চালিয়ে। তাই গেলাম নিশ্চিন্দিপুর। সর্বজয়া বলিল, আপনি বুঝি আমাদের কাশী যাওয়ার কথা শোনেননি? তা কি করে শুনব? তোমাদের দেশে গিয়ে শুনলাম তোমরা নেই সেখানে। কেউ তোমাদের কথা বলতে পারে না। সবাই বলে তারা এখান থেকে বেচে কিনে 3-4 বছর হলো কাশী চলে গিয়েছে। তখন কাশী যাই। কাশী আমি আছি আজ 10 বছর। খুঁজতেই সব বেরিয়ে পড়ল। হিসেব করে দেখলাম, হরিহর যখন মারা যান তখন আমিও কাশীতেই আছি, অথচ কখনো দেখাশুনো হয়নি। তাহলে কি আর? অপু আগ্রহের বলিল, নিশ্চিন্দিপুরে আমাদের বাড়িটা কেমন আছে দাদামশাই? সেদিকে আমি গেলাম কই, পথেই সব খবর পেলাম কি না। আমি আর সেখানে দাঁড়াইনি, কেউ ঠিকানা দিতে পারলে না। ভুবন মুখুজ্জে মশাই অবশ্যই খাওয়া দাওয়া করতে বললেন, আর তোমার বাপের 100 নিন্দে। বুদ্ধি নেই, সাংসারিক জ্ঞান নেই, হেন তেন। যাক সেসব কথা, তোমরা এলে ভালো হলো। যে কঘর যজমান আছে তোমাদের বছর তাতে কেটে যাবে। পাশেই তেলিরা বেশ অবস্থাপন্ন, তাদের ঠাকুর প্রতিষ্ঠা আছে। আমি পুজো টুজো করতাম অবশ্যই, সেটাও হাতে নিতে হবে ক্রমে। তোমাদের নিজেদের জিনিস দেখে শুনে নিতে হবে। উলা গ্রামের মধ্যেও খুব বন। গ্রাম ছাড়াইয়া মাঠের পথেও বনঝোপ। সূর্য আকাশে অনেকখানি উঠিয়া গিয়াছে। চারিধারে প্রভাতী রৌদ্রের মেলা। পথের ধারে বন তুলসীর জঙ্গল। মাঠের ঘাসে এখনো স্থানে স্থানে শিশির জমিয়া আছে। কোন রূপকথার দেশের মাকড়সা যেন রূপালী জাল বুনিয়া রাখিয়াছে। মাঝে মাঝে কিসের একটা গন্ধ, বিশেষ কোনো ফুল ফলের গন্ধ নয় কিন্তু। শিশির সিক্ত ঘাস, সকালের বাতাস, অরহরের ক্ষেত, এখানে ওখানে বনজ গাছপালা, সব শুদ্ধ মিলাইয়া একটা সুন্দর সুগন্ধ। অনেক দিন পরে এইসব গাছপালার প্রথম দর্শনে অপুর প্রাণে একটা উল্লাসের ঢেউ উঠিল। অপূর্ব, অদ্ভুত, সুতীব্র, মিনমিনে ধরনের নয়, পাঞ্ছে পাঞ্ছে জোলো ধরনের নয়। অপুর মন সে শ্রেণীরই নয় আদৌ। তাহা সেই শ্রেণীর যাহা জীবনের সকল অবদানকে, ঐশ্বর্যকে প্রাণপণে নিংড়াইয়া চুষিয়া আটিসার করিয়া খাইবার ক্ষমতা রাখে। অল্পেই নাচিয়া উঠে, অল্পে দমিয়াও যায়, যদিও পুনরায় নাচিয়া উঠিতে বেশি বিলম্ব করে না। মনসাপোতা গ্রামে যখন গাড়ি ঢুকিল তখন বেলা দুপুর। সর্বজয়া ছইয়ের পিছন দিকের ফাঁক দিয়া চাহিয়া দেখিতেছে তাহার নূতনতম জীবনযাত্রা আরম্ভ করিবার স্থানটা কি রকম। তাহার মনে হইল গ্রামটাতে লোকের বাস একটু বেশি, একটু যেন বেশি ঠেসাঠেসি। ফাঁকা জায়গা বেশি নাই। গ্রামের মধ্যে বেশি বন জঙ্গলের বালাইও নাই। একটা কাহাদের বাড়ি, বাহির বাটির দাওয়ায় জন কয়েক লোক গল্প করিতেছিল। গরুর গাড়িতে কাহারা আসিতেছে দেখিয়া চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। উঠানে বাঁশের আলনায় মাছ ধরিবার জাল শুকাইতে দিয়াছে, বোধ হয় গ্রামের জেলে পাড়া। আরও খানিক গিয়া গাড়ি দাঁড়াইল। ছোট্ট উঠানের সামনে একখানি মাঝারি গোছের চালা ঘর, দুখানা ছোট্ট দোচালা ঘর। উঠানে একটা পেয়ারা গাছ,
ও একপাশে একটা পাতকুয়া। বাড়ির পিছনে একটা তেঁতুল গাছ, তাহার ডালপালা বড় চালাঘরখানার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। সামনের উঠানটা বাঁশের জাফরি দিয়া ঘেরা। চক্রবর্তী মহাশয় গাড়ি হইতে নামিলেন। অপুমাকে হাত ধরিয়া নামাইল। চক্রবর্তী মহাশয় আসিবার সময় যে তেলেবাড়ির উল্লেখ করিয়াছিলেন, বৈকালের দিকে তাহাদের বাড়ির সকলে দেখিতে আসিল। তেলিগিন্নি খুব মোটা, রং বেজায় কালো, সঙ্গে 4-5টি ছেলে মেয়ে, 2টি পুত্রবধূ। প্রায় সকলেরই হাতে মোটা মোটা সোনার অনন্ত দেখিয়া সর্বজয়ার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। ঘরের ভিতর হইতে 2খানা কুশাসন বাহির করিয়া আনিয়া সলজ্জভাবে বলিল, আসুন আসুন, বসুন। তেলিগিন্নি পায়ের ধুলা লইয়া প্রণাম করিলে ছেলে মেয়ে ও পুত্রবধূরাও দেখা দেখি তাহাই করিল। তেলিগিন্নি হাসি মুখে বলিল, দুপুরবেলা এলেন মা ঠাকরুন, একবার বলি যাই। এই যে পাশেই বাড়ি, তা আসতে পেলাম না। মেজ ছেলে এলো গোয়ারি থেকে। গোয়ারির দোকান আছে কি না? মেজ বৌমার মেয়েটা নেউটো, মা দেখতে ফুরসত পায় না। দুপুরবেলা আমাকে একেবারে পেয়ে বসে, ঘুম পাড়াতে পাড়াতে বেলা 2টো। ঘুংরি কাশি, গুপি কবরেজ বলেছে ময়ূরপুচ্ছ পুড়িয়ে মধু দিয়ে খাওয়াতে। তাই কি সোজাসুজি পুড়লে হবে মা? 64 ফৈজত। কাঁসার ঘটির মধ্যে পোড়ো, তা ঘুটের জাল করো, তা ঢিমে আছে চড়াও। হ্যাঁ রে হাজরি, বোধা গোয়ারি থেকে কাল মধু এনেছে কিনা জানিস? 18-19 বছরের একটি মেয়ে ঘাড় নাড়িয়া কথার উত্তর দিবার পূর্বেই তেলিগিন্নি তাহাকে দেখাইয়া বলিল, ওইটি আমার মেজ মেয়ে, বহরমপুরে বিয়ে দিয়েছি। জামাই বড় বাজারে এদের দোকানে কাজকর্ম করেন। নিজেদেরও গোলা দোকান রয়েছে কালনা। বেয়াই সেখানে দেখেন শোনেন। কিন্তু হলে হবে কি মা, এমন কথা ভূভারতে কেউ কখনো শোনেনি। 2 ছেলে, নাতি নাতনি। বেয়ান মারা গেলেন ভাদ্র মাসে, মাঘ মাসে বুড়ো আবার বিয়ে করে আনলে। এখন ছেলেদের সব দিয়েছে ভেন্ন করে। জামাইয়ের মুশকিল ছেলে মানুষ, তা উনি বলেছেন। তাই এখন তুমি বাবা আমাদের দোকানেই থাকো, কাজ দেখো, শোনো, শেখো। ব্যবসাদারের ছেলে, তারপর একটা হিল্লে লাগিয়ে দেওয়া যাবে। বড় পুত্রবধূ এতক্ষণ কথা বলে নাই। সে ইহাদের মতো হুড বার্নিশ নয়, বেশ টকটকের রং। বোধহয় শহর অঞ্চলের মেয়ে। এ দলের মধ্যে সেই সুন্দরী, বয়স 22-23 হইবে। সে নিচের ঠোঁটের কেমন চমৎকার এক প্রকার ভঙ্গি করিয়া বলিল, এরা এসেছেন, সারাদিন খাওয়া দাওয়া হয়নি। এদের আজকের সব ব্যবস্থা তো করে দিতে হবে। বেলাও তো গিয়েছে, এরা আবার রান্না করবেন। এই সময় অপু বাড়ির উঠানে ঢুকিল। সে আসিয়াই গ্রামখানা বেড়াইয়া দেখিতে বাহিরে গিয়াছিল। তেলিগিন্নি বলিল, কে মা ঠাকরুন, ছেলে বুঝি? এই এক ছেলে? বাহ, চেহারা যেন রাজপুত্তুর। সকলেরই চোখ তাহার উপর পড়িল। অপু উঠানে ঢুকিয়াই এতগুলি অপরিচিতের সম্মুখে পড়িয়া কিছু লজ্জিত ও সংকুচিত হইয়া উঠিল। পাশ কাটাইয়া ঘরের মধ্যে ঢুকিতেছিল। তাহার মা বলিল, দাঁড়া না এখানে, ভারী লাজুক ছেলে মা, এখন ওইটুকুতে দাঁড়িয়েছে। আর এক মেয়ে ছিল, তা। সর্বজয়ার গলার স্বর ভারী হইয়া আসিল। গিন্নি ও বড় পুত্রবধূ একসঙ্গে বলিল, নেই। হ্যাঁ মা? সর্বজয়া বলিল, সে কি মেয়ে মা? আমায় চলতে এসেছিল। কি চুল, কি চোখ, কি মিষ্টি কথা, বকো ঝকো গাল দাও। মার মুখে উঁচু কথাটি কেউ শোনেনি কোনো দিন। ছোট বউ বলিল, কত বয়সে গেল মা? এই 13 পড়েই। ভাদ্র মাসে 13 পড়ল, আশ্বিন মাসের 7। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। তেলিগিন্নি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহিল, আহা মা, তা কি করবে বলো? সংসারে থাকতে গেলে সবই। তাই উনি বললেন
আমি বললাম, আসুন তারা। চক্রবর্তীমশায় পূজা আচ্ছা করেন, তা উনি মেয়ে জামাই মারা যাওয়ার পর থেকে বড় থাকেন না। গায়ে এক ঘর বামুন নেই, কাজে কর্মে সেই গোয়ারি দৌড়তে হয়। থাকলে ভালো। বীরভূম না বাঁকড়া জেলা থেকে সেবার এলো কি চাটুজ্জে, কি নামটারে পাচ্ছি, বললে বাস করব। বাড়ি থেকে চাল ডাল সিধে পাঠিয়ে দিই। 3 মাস রইল, বলে আজ ছেলেপিলে আনবো, কাল ছেলেপিলে আনবো। ও মা, এক মাগি গোয়ালার মেয়ে উঠোন ঝাড় দিত আমাদের। তা বলি বামুন মানুষ এসেছে, ওরও কাজটা করে দিস। গেন্নার কথা শোনো মা, আর বছর শিবরাত্রির দিন তাকে নিয়ে। বউ দুটি ও মেয়েরা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সর্বজয়া অবাক হইয়া বলিল, পালালো নাকি? পালালো কি এমন তেমন পালালো মা, সেই সঙ্গে আমাদের এক প্রস্ত বাসন। কিছুই জানি নে মা, সব নিজের ঘর থেকে। বলি, আহা বামুন এসেছে, সরুক, আছে বাড়তি। তা সেই বাসন সব শুদ্ধ নিয়ে দুজনে নিউত দিস। যাক সেসব কথা মা, উঠি তাহলে আজ। রান্নার কি আছে না আছে বলো মা, সব দিই বন্দোবস্ত করে। 8-10 দিন কাটিয়া গেল। সর্বজয়া ঘরবাড়ি মনের মতো করিয়া সাজাইয়াছে। দেওয়াল উঠান নিকাইয়া পুছিয়া লইয়াছে। নিজস্ব ঘরদোর অনেক দিন ছিল না, নিশ্চিন্দিপুর ছাড়িয়া অবধি নাই। এতদিন পরে একটা সংসারের সমস্ত ভার হাতে পাইয়া সে গত 4 বৎসরের সঞ্চিত স্বাদ মিটাইতে ব্যস্ত হইয়া পড়িল। জ্যাঠামশায় লোক মন্দ নহেন বটে, কিন্তু শীঘ্রই সর্বজয়া দেখিল তিনি একটু বেশি কৃপণ। ক্রমে ইহাও বোঝা গেল তিনি যে নিছক পরার্থপরতার ঝোঁকেই ইহাদের এখানে আনিয়াছেন তাহা নহে, অনেকটা আনিয়াছেন নিজের গরজে। তেলিদের প্রতিষ্ঠিত ঠাকুরটি পূজা না করিলে সংসার ভালোরূপ চলে না। তাহাদের বার্ষিক বৃত্তিও বন্ধ হইয়া যায়। এই বার্ষিক বৃত্তি সম্বল করিয়াই তিনি কাশী থাকেন। পাকা লোক। অনেক ভাবিয়া চিন্তিয়া তবে তিনি ইহাদের আনিয়া তুলিয়াছেন। সর্বজয়াকে প্রায়ই বলেন, জয়া, তোর ছেলেকে বল কাজকর্ম সব দেখে নিতে। আমার মেয়াদার কতদিন, ওদের বাড়ির কাজটা দিক না আরম্ভ করে, শীতের চালেই তো মাস চলে যাবে। সর্বজয়া তাহাতে খুব খুশি। সকলের তাগিদে শীঘ্রই অপু পূজার কাজ আরম্ভ করিল। দুটি একটি করিয়া কাজকর্ম আরম্ভ হইতে হইতে ক্রমে এপাড়ায় ওপাড়ায় অনেক বাড়ি হইতেই লক্ষ্মী পূজায়, মাকাল পূজায় তাহার ডাক আসে। অপু মহা উৎসাহে প্রাতঃস্নান করিয়া উপনয়নের চেলির কাপড় পরিয়া নিজের টিনের বাক্সের বাংলা নিত্যকর্ম পদ্ধতিখানা হাতে লইয়া পূজা করিতে যায়। পূজা করিতে বসিয়া আনাড়ির মতো কোন অনুষ্ঠান করিতে কোন অনুষ্ঠান করে। পূজার কোনো পদ্ধতি জানে না, বারবার বইয়ের ওপর ঝুঁকিয়া পড়িয়া দেখে কি লেখা আছে। বজ্রায় হুং বলিবার পর শিবের মাথায় বজ্রের কি গতি করিতে হইবে, ওং ব্রহ্মপৃষ্ঠ ঋষি সুতল ছন্দ কুর্ম দেবতা বলিয়া কোন মুদ্রায় আসনের কোন কিভাবে ধরিতে হইবে, কোনো রকমে গোজামিল দিয়া কাজ সারিবার মতো পটুত্ব তাহার আয়ত্ত হয় নাই। সুতরাং পদে পদে আনাড়িপনাটুকু ধরা পড়ে। একদিন সেটুকু বেশি করিয়া ধরা পড়িল ওপাড়ার সরকারদের বাড়ি। যে ব্রাহ্মণ তাহাদের বাড়িতে পূজা করিত সে কি জন্য রাগ করিয়া চলিয়া গিয়াছে। গৃহদেবতার নারায়ণের পূজার জন্য তাহাদের লোক অপুকে ডাকিয়া লইয়া গেল। বাড়ির বড় মেয়ে নিরুপমা পূজার জোগাড় করিয়া দিতেছিল। 14 বছরের ছেলেকে চেলি পড়িয়া পুঁথি বগলে গম্ভীর মুখে আসিতে দেখিয়া সে একটু অবাক হইল। জিজ্ঞাসা করিল, তুমি পুজো করতে পারবে? কি নাম তোমার? চক্রবর্তীমশাই তোমার কে হন? মুখচোরা অপুর মুখে বেশি কথা জোগাইল না। লাজুক মুখে সে গিয়া আনাড়ির মতো আসনের ওপর বসিল। পূজা কিছুদূর অগ্রসর হইতে না হইতে নিরুপমার কাছে পূজারীর বিদ্যা ধরা পড়িয়া গেল। নিরুপমা হাসিয়া বলিল, হো কি, ঠাকুর নামিয়ে আগে নাইয়ে নাও, তবে তো তুলসী দেবে।
অপু থতমত খাইয়া ঠাকুর নামাইতে গেল। নিরুপমা বসিয়া পড়িয়া বলিল, তাড়াতাড়ি করো না, এই টাটে আগে ঠাকুর নামাও। আচ্ছা, এখন বড় তাম্রকুণ্ডুতে জল ঢালো। অপু ঝুঁকিয়া পড়িয়া বইয়ের পাতা উল্টাইয়া স্নানের মন্ত্র খুঁজিতে লাগিল। তুলসীপত্র পড়াইয়া শালগ্রামকে সিংহাসনে উঠাইতে যাইতেছে। নিরুপমা বলিল, ও কি, তুলসী পাতা উপর করে পড়াতে হয় বুঝি? চিৎ করে পড়াও। ঘামে রাঙামুখ হইয়া কোনো রকমে পূজা সাঙ্গ করিয়া অপু চলিয়া আসিতেছিল। নিরুপমা ও বাড়ির অন্যান্য মেয়েরা তাহাকে আসন পাতিয়া বসাইয়া ভোগের ফলমূল ও সন্দেশ জলযোগ করাইয়া তবে ছাড়িয়া দিল। মাসখানেক কাটিয়া গেল। অপুর কেমন মনে হয় নিশ্চিন্দিপুরের সে অপূর্ব মায়ারূপ এখানকার কিছুতেই নাই। এই গ্রামে নদী নাই, মাঠ থাকিলেও সে মাঠ নাই। লোকজন বেশি, গ্রামের মধ্যেও লোকজন বেশি। নিশ্চিন্দিপুরের সেই উদার স্বপ্ন মাখানো মাঠ, সেই নদী তীর এখানে নাই। তাদের দেশের মতো গাছপালা, অত ফুল ফল, পাখি, নিশ্চিন্দিপুরের সে অপূর্ব বনবৈচিত্র্য, কোথায় সেসব? কোথায় সে নিবিড় পুষ্পিত ছাতিম বন, ডালে ডালে সোনার সিঁদুর ছড়ানো সন্ধ্যা? সরকার বাড়ি হইতে আজকাল প্রায়ই পূজা করিবার ডাক আসে। শান্ত স্বভাব ও সুন্দর চেহারার গুণে অপুকেই আগে চায়। বিশেষ বারব্রতের দিনে পূজাপত্র সারিয়া অনেক বেলায় সে ধামা করিয়া নানা বাড়ির পূজার নৈবেদ্য ও চালকলা বহিয়া বাড়ি আনে। সর্বজয়া হাসি মুখে বলে, ও আজ চাল তো অনেক হয়েছে, দেখি সন্দেশ কাদের বাড়ির নৈবেদ্য দিতে দিলি রে? অপু খুশির সহিত দেখাইয়া বলে, কুণ্ডুবাড়ি থেকে কেমন একছড়া কলা দিয়েছে, দেখেছো মা? সর্বজয়া বলে, এবার বোধহয় ভগবান মুখ তুলে চেয়েছেন, এদের ধরে থাকা যাক। গিন্নি লোক বড় ভালো, মেজ ছেলের শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব পাঠিয়েছে, অসময়ের আম অমনি আমার এখানে পাঠিয়ে দিয়েছে, খাস এখন দুধ দিয়ে। এত নানা রকমের ভালো জিনিস সর্বজয়া কখনো নিজের আয়ত্তের মধ্যে পায় নাই। তাহার কতকালের স্বপ্ন। নিশ্চিন্দিপুরের বাড়িতে কত নিস্তব্ধ মধ্যাহ্নে উঠানের ওপর ঝুঁকিয়া পড়া বাঁশবনের পত্র স্পন্দনে, ঘুঘুর ডাকে তাহার অবসন্ন অন্যমনস্ক মন যে অবাস্তব সচ্ছলতার ছবি আপন মনে ভাঙিত গড়িত। হাতে খরচ নাই, ফুটাবাড়িতে জল পড়ে বৃষ্টির রাত্রে, পাড়ায় মুখ পায় না, সকলে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, মানুষ বলিয়াই গণ্য করে না। সেসব দিনের স্মৃতির সঙ্গে আমরুল শাকের বনে পুরানো পাঁচিলে দীর্ঘ ছায়ার সঙ্গে যে সব দূরকালের দুরাশার রঙে রঙিন ভবিষ্যৎ জড়ানো ছিল, এই তো এতদিনে তাহারা পৃথিবীর মাটিতে নামিয়ে আসিয়াছে। পূজার কাজে অপুর অত্যন্ত উৎসাহ। রোজ সকালে উঠিয়া সে কলুপাড়ার একটা গাছ হইতে রাশিকৃত কচি কচি বেলপাতা পাড়িয়া আনে। একটা খাতা বাঁধিয়াছে, তাহাতে সর্বদা ব্যবহারের সুবিধার জন্য নানা দেবদেবীর স্তবের মন্ত্র, স্নানের মন্ত্র, তুলসীদান প্রণালী লিখিয়া লইয়াছে। পাড়ায় পূজা করিতে নিজের তোলা ফুল বেলপাতা লইয়া যায়। পূজার সকল পদ্ধতি নিখুঁতভাবে জানা না থাকিলেও উৎসাহ ও একাগ্রতায় সে সকল অভাব পূরণ করিয়া লয়। বর্ষাকালের মাঝামাঝি অপু একদিন মাকে বলিল যে সে স্কুলে পড়িতে যাইবে। সর্বজয়া আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কোন স্কুলে রে? কেন, এই তো আর বোয়ালিতে বেশ স্কুল রয়েছে। সে তো এখান থেকে যেতে আসতে 4 ক্রোশ পথ, সেখানে যাবি হেঁটে পড়তে? সর্বজয়া কথাটা তখনকার মতো উড়াইয়া দিল বটে, কিন্তু ছেলের মুখে কয়েকদিন ধরিয়া বারবার কথাটা শুনিয়া সে শেষে বিরক্ত হইয়া বলিল, যা খুশি করো বাপু, আমি জানি নে। তোমরা কোনো কালে কারোর কথা তো শুনলে না, শুনবেও না। সেই একজন নিজের খেয়ালে সারা জন্ম কাটিয়ে গেল। তোমারও তো সে ধারা বজায় রাখা চাই। স্কুলে পড়ব, স্কুলে পড়বি তো এদিকে কি হবে? দিব্যি একটা যা হোক দাঁড়াবার পথ তবু হয়ে আসছে, এখন তুমি দাও ছেড়ে, তারপরে এদিকেও যাক ওদিকেও যাক।
মায়ের কথায় সে চুপ করিয়া গেল। চক্রবর্তী মহাশয় গত পৌষ মাসে কাশী চলিয়া গিয়াছেন। আজকাল তাহাকেই সমস্ত দেখিতে শুনিতে হয়। সামান্য একটু জমি জমা আছে, তাহার খাজনা আদায়, ধান কাটাইবার বন্দোবস্ত, দশকর্ম, গৃহদেবতার পূজা। গ্রামে ব্রাহ্মণ নাই, তাহারাই এক ঘর মোটে। চাষি কৈবর্ত ও অন্যান্য জাতির বাস। তাহা ছাড়া এ পাড়ার কুণ্ডুরা ও ও পাড়ার সরকারেরা। কাজে কর্মে ইহাদের সকলেরই বাড়ি অপুকে ষষ্ঠী পূজা মাকাল পূজা করিয়া বেড়াইতে হয়। সবাই মানে, জিনিসপত্র দেয়। সেদিন কি একটা তিথি উপলক্ষে সরকার বাড়ি লক্ষ্মী পূজা ছিল। পূজা সারিয়া খানিক রাত্রে জিনিসপত্র একটা পুটুলি বাঁধিয়া লইয়া সে পথ বাহিয়া বাড়ির দিকে আসিতেছিল। খুব জ্যোৎস্না। সরকার বাড়ির সামনে নারিকেল গাছে কাঠ ঠোকরা শব্দ করিতেছে। শীত বেশ পড়িয়াছে, বাতাস খুব ঠান্ডা। পথে ক্ষেত্র কাপালির বেড়ায় আমড়া গাছে বউল ধরিয়াছে। কাপালিদের বাড়ির পিছনে বেগুন ক্ষেতের উঁচু নিচু জমিতে এক জায়গায় জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। পাশের খাটটাতেই অন্ধকার। অপু মনে মনে কল্পনা করিতে করিতে যাইতেছিল যে উঁচু জায়গাটা একটা ভালুক, নিচুটা জলের চৌবাচ্চা, তার পরের উঁচুটা নুনের ঢিবি। মনে মনে ভাবিল, কমলা লেবু দিয়েছে, বাড়ি গিয়ে কমলা লেবু খাব। মনের সুখে শহরে শেখা একটা গানের একটা চরণ সে গুনগুন করিয়া ধরিল। সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরী মালা। অনেক দিনের স্বপ্ন যেন আবার ফিরিয়া আসে। নিশ্চিন্দিপুরে থাকিতে, ইছামতির তীরের বনে, মাঠে কত ধূসর অপরাহ্নের, কত জ্যোৎস্না রাতের সেসব স্বপ্ন। এই ছোট্ট চাষাগায়ের চিরকালই এরকম ষষ্ঠী পূজা মাকাল পূজা করিয়া কাটাইতে হইবে। সারাদিনের রোদে পোড়া মাটি নৈশ শিশিরে স্নিগ্ধ হইয়া আসিয়াছে। এখন শীতের রাতের ঠান্ডা হাওয়ায় তাহারই সুগন্ধ। অপুর মনে হইল রেলগাড়ির চাকায় চাকায় যেমন শব্দ হয়, ছোট ঠাকুরপো বট ঠাকুরপো, ছোট ঠাকুরপো বট ঠাকুরপো।